যে এই যে ইস্তফা ক্ষমা প্রার্থনা মুখ্যমন্ত্রী এসবই আসলে সাজ দিয়ে মাছ রাখার চেষ্টা, যা আসলে মানে সফল হবে। প্রথমত যুবভারতীর যে ঘটনাটা দুদিন আগে ঘটেছে আমরা সবাই দেখেছি, এটা আমরা কেউ এক্সপেক্ট করি। প্রথমত এটা যে কারণেই হতে থাকে, উদ্যোক্তাদের একাংশের গাফিলতি বলুন বা আয়োজন যারা করেছে তাদের যেমন গাফিলতি রয়েছে, তেমনি পুলিশ প্রশাসনের তরফ থেকেও একটা শিথিলতা, শৈথিল্য বা একটা গাফিলতি রয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। এবং সেই কারণেই ইতিমধ্যেই তদন্ত কমিশন বসিয়ে ইনকোয়ারি শুরু হয়েছে এবং রাজ্য পুলিশের ডিটি সহ বিধাননগর পুলিশ কমিশনারেটের সিপি সহ যুবভারতীর সিইও এবং তার সাথে গতকাল আমরা দেখেছি যে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পদত্যাগপত্র মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করেছে এবং ঘটনাটা ঘটার 1 ঘন্টার মধ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্যে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে পোস্ট করে পুরো ঘটনাটার জন্য ক্ষমা চেয়েছে। এই দৃষ্টান্ত হয়তো বা এই নতজানু হিসেবে মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করা, এটা ভারতবর্ষে অন্য কোথাও কোনো মুখ্যমন্ত্রী এই সৌজন্যতাটা পর্যন্ত দেখায়নি। আমি এটা বলেছি যে এই ঘটনা কেউ আমরা চাই না, তার কারণ আন্তর্জাতিক স্তরে হয়তো বাংলার একটা মানহানি হয়েছে। বাংলাকে খাটো করে ছোট করে কয়েকজনের আচার আচরণের কারণে বাংলার মাথা হেট হয়েছে। এটা আমাদের কারোর কাছেই কাম্য নয় বা এটা কখনোই কাঙ্ক্ষিত ছিল না। কিন্তু একটা ঘটনা ঘটে যাওয়ার পর সে রাজ্য সরকার কী করছে বা প্রশাসন কী করছে সেটাও আমাদের সকলের নজর রাখা উচিত। একাধিক রাজ্যে আপনারা দেখেছেন স্ট্যাম্পিডের ঘটনা ঘটে যাওয়ার পর কোনোরকম ধরপাকড় তো দূরের কথা, একটা প্রকাশ্যে এসে মানুষের উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করা বা রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে কোনো মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ার কথা আমরা গত 40-50 বছরে স্বাধীনতার পর থেকে গত 70 বছরে কোথাও দেখতে পাইনি। রেলের একের পর এক দুর্ঘটনা ঘটেছে, শয়ে শয়ে লোক মারা যাচ্ছে, রেলমন্ত্রীর কোথাও কোনো ক্ষমা প্রার্থনা করা আমরা কোথাও দেখতে পাই। কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের কাছে তিনি, তার কোনো অহংকার নেই, তার কোনো উদ্ধত্ত দম্ভ নেই বিজেপির নেতা মন্ত্রীদের মতো, তিনি বারবার এটা বলেছেন যে আমাদের মাথা নত করতে হলে আমরা মানুষের সামনে করব। কোথাও একটা রাজ্য প্রশাসনের ভুল হয়েছে বা গাফিলতি ছিল সেটা তো তিনি স্বীকার করেছেন, স্বীকার করে ক্ষমা চেয়েছেন। এবং আমাদের এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে যাতে ভবিষ্যতে এই ঘটনার কোনো পুনরাবৃত্তি না, এটা সকলকে সুনিশ্চিত করতে হবে। এই নিয়ে রাজনীতি যারা করছে তারা বাংলাকে আরও ছোট করছে। আমাদের সকলের উচিত যে বাংলার যে মানে ফুটবলের মেক্কা মদিনা বলতে আমরা বাংলাকে বলি, এবং যে আশা উৎসাহ নিয়ে দর্শকরা এসেছিল, কয়েকজনের ব্যবহার এবং আচার আচরণ বা আধিক্ষেতামি, আমি কথাটা শব্দটা এই কারণে ব্যবহার করছি, বেশি উৎসাহী হয়ে আধিক্ষেতামি দেখাতে গিয়ে যারা সমর্থকদের বা ফ্যানদের অনেক কষ্টে মানুষ টিকিট কেটে এসেছিল, যারা নিরাশ করেছে তাদের জবাবদিহি করতে হবে। এবং উদ্যোক্তারা নিশ্চিতভাবে তাই, তার কারণ সেখানে যে অনুষ্ঠানগুলো হওয়ার কথা ছিল কোনোটাই হয়নি এবং নির্ধারিত বা নির্দিষ্ট সময়ের অনেক আগেই তিনি এয়ারপোর্টে ফিরে অন্য রাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। তা নিশ্চিতভাবে যারা পুজোয় নতুন জামা কাপড় না কিনে মাসের পর মাস টাকা জমিয়ে কেউ 10,000, কেউ 8,000, কেউ 12,000, কেউ 15,000 টাকার টিকিট দিয়ে এক ঝলক মেসিকে দেখবে বলে এসেছিল, তাদের হতাশ হওয়ার কারণ রয়েছে এবং এটা যথার্থ। কিন্তু এটা নিয়ে যেন রাজনীতি না হয়। তাদের যাদের বিরুদ্ধে ক্ষোভ ছিল, যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাদের সকলের বিরুদ্ধে রাজ্য ব্যবস্থা নিচ্ছে। সে পুলিশ প্রশাসনের প্রতিনিধি হোক বা যুবভারতীর সিইও হোক বা মন্ত্রিসভার কোনো সদস্য হোক, এবং এই নিয়ে তদন্ত চলছে। আগামী দিনে যাদের গাফিলতি পাওয়া যাবে বা যাদের শৈথিল্যের কারণে এই ঘটনা ঘটেছে, যাদের ইনভলভমেন্ট থাকবে তাদের সকলের বিরুদ্ধেই আমি নিশ্চিত রাজ্য সরকার ব্যবস্থা নেবে। এসআইআরের ঘোষণা যে বেরিয়েছে,
এবার দেখা যাচ্ছে কলকাতার 2021-এ তৃণমূল কংগ্রেসের অনেক আসন, অনেক বিধানসভায় জয়ের যে মার্জিন, তার প্রায় তিনগুণ লোকের নাম বাদ গেছে। এটা কি কোনো বাড়তি চাপ হতে পারে শাসক দলের জন্য? না, প্রথমত যে তালিকাটা বেরিয়েছে এটা খসড়া তালিকা, এটা ড্রাফট। এখনো প্রায় ক্লেম অবজেকশন পিরিয়ড চলবে 31শে জানুয়ারি, ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারিও। এখনো প্রায় 45-50 দিন ক্লেম অ্যান্ড অবজেকশনের কাজ চলবে। ফাইনাল লিস্ট বেরোবে খুব সম্ভবত 14ই ফেব্রুয়ারি। এটাকেই ফাইনাল ধরে নেওয়ার কোনো কারণ নেই। কিন্তু যারা বাংলাকে খাটো করে, ছোট করে, অনুপ্রবেশকারীদের আঁতুড়ঘর বলে বাংলাকে আখ্যায়িত করেছিল বা বাংলাকে কালিমালিপ্ত করেছিল, 1 কোটি রোহিঙ্গা, 1.5 কোটি রোহিঙ্গা বাদ যাবে, 1.5 কোটি বাংলাদেশে থাকে, তাদের তথ্য কার্যত ইলেকশন কমিশনারই এসআইআরই খারিজ করে দিয়েছে। এবং প্রত্যেকটা সামারি ডিভিশনে, স্পেশাল সামারি ডিভিশন যখন হয়, 1.5-2% এমনিই বাদ যায়। তো এবারেও যে 24 লক্ষ ডেথ বেরিয়েছে, সেটা দেখা গেল 2%। সেটা তো অ্যাভারেজে প্রত্যেকটা সামারি ডিভিশনেই বাদ যায়। এবার নো ম্যাপিং এর কেসগুলো, হয়তো কেউ রাজ্য থেকে বাইরে গেছে, কেউ অন্য জায়গায় শিফট করেছে, কাউকে ট্রেস করে পাওয়া যাচ্ছে না, এই যে কেসগুলো রয়েছে, এগুলো ক্লেম অ্যান্ড অবজেকশন পিরিয়ডে ক্লেম ফাইল করা হবে, তার পরবর্তীকালে হিয়ারিং হবে, তারপরে ফাইনাল লিস্টে তার নাম থাকবে কি না থাকবে, সেই হিয়ারিংয়ের বেসিসে তার নাম প্রকাশিত হবে ফাইনাল লিস্টে। এটাকেই ফাইনাল লিস্ট ধরে নেওয়ার কোনো কারণ নেই। তবে যে উদ্দেশ্য নিয়ে বিজেপি তাদের সহকারী সংস্থা নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বাংলায় এসআইআর করতে চেয়েছিল, তারা মুখ টুকরে পড়েছে এবং তাদের ষড়যন্ত্র সর্বতভাবে ব্যর্থ। এবং বাংলাকে যারা অপমানিত করেছিল, বাংলাদেশিদের আঁতুড়ঘর বলে, তাদের উচিত জনসমক্ষে এসে কান ধরে বাংলার 10 কোটি মানুষের কাছে ক্ষমা চেয়ে, ভারতবর্ষের কাছে অন্ততপক্ষে বাংলাকে বদনাম করার জন্য কান ধরে উঠবোস করে ক্ষমা চায়। একের পর এক ঘটনা, মানরেগার টাকা বন্ধ থেকে আবাস যোজনার টাকা বন্ধ, সন্দেশখালি দিয়ে বাংলাকে কলুষিত করা, এসআইআর করে বাংলাকে বাংলাদেশি বলে বাঙালিকে দাগিয়ে দেওয়া, বাংলার অস্তিত্বকে অস্বীকার করা। যারা বিজেপির মুখ্যমন্ত্রী রয়েছে তারা বলছে যে বাংলায় কথা বলবে তাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাব, জেলে ঢুকিয়ে দেবো, তাদেরকে পুরস্কৃত করা, বাংলা বলে কোনো ভাষা নেই, আমাদের এই মাটির বিপ্লবীদের অসম্মানিত করা। এমনকি আপনারা জানেন যে মানরেগার নাম পাল্টে দেওয়া হচ্ছে। মহাত্মা গান্ধী জাতির জনক বলে আমরা যে বাপুকে চিনি, মহাত্মা নামটা দিয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই মহাত্মা উপাধিটা দিয়েছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। আজকে সেই মহাত্মা গান্ধীর নামটাই 100 দিনের কাছ থেকে বিজেপি বাদ দিয়ে অন্য নামে রিব্র্যান্ডিং করে 60% টাকা নিজেরা দেবে, 40% টাকা রাজ্য দেবে, নতুন বিল এনেছে লোকসভা। আজকে সে নিয়ে আলোচনাও হবে। আমরা এই কারণেই এদেরকে বাংলা বিরোধী বলি। কোনো রাম শ্যাম যদু মধু নয়। যে উপাধি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিল, সেই উপাধি কেড়ে নিয়ে নিজেদের ইচ্ছামতো নাম বদল করে রাজ্যের টাকা আটকে রেখে জোর জবরদস্তি করে 2 কোটি 64 লক্ষ 65 লক্ষ জব কার্ড হোল্ডারকে বঞ্চিত করে। যারা কাজ করেছিল এমন প্রায় 70 লক্ষ 69 লক্ষ জব কার্ড হোল্ডারের যোগ্য প্রাপ্য পাওনা তারা আটকে রেখেছে। প্রায় 2 বছর 2.5 বছর পর রাজ্য সরকার নিজের কোষাগার থেকে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে তাদের যোগ্য টাকা 2024 ফেব্রুয়ারি মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে। এবং যে উদ্দেশ্য নিয়ে তারা এসআইআর করেছে পুরোটাই মুখ থুবড়ে পড়েছে। এবং বিজেপির যদি ক্ষমতা থাকে তাহলে ইলেকশন কমিশনের কাছে তো অনেকবার যা একটা চিঠি লিখে যাদের নাম তালিকা থেকে বাদ গেছে সে তালিকাটা প্রকাশ করবে, এবং সীমান্তবর্তী এলাকায় কাদের নাম বাদ গেছে তালিকা প্রকাশ করে, বিহারেও তো তালিকা প্রকাশ করতে পারি। আমরা চাই তালিকা প্রকাশ করা হোক। অ্যাকাউন্টেবিলিটি কোথায়? আজকে এসআইআরের কারণে, অপরিকল্পিত এসআইআরের কারণে একের পর এক বিএলও আত্মঘাতী হয়েছে। তারা দায় চাপিয়েছে ইলেকশন কমিশনের উপর। এই বিএলওদের তৃণমূল কংগ্রেস বা আমাদের সরকার অ্যাপয়েন্ট করেনি, এই বিএলওদের অ্যাপয়েন্ট করেছে ইলেকশন কমিশন।
আজকে তারা আত্মঘাতী হয়ে দায়ী করে গেছে ইলেকশন কমিশন। এই অপরিকল্পিত এবং কোনোরকমভাবে কোনো আলোচনা না করে হঠাৎ করে 2 বছরের এসআইআর এর কাজ আমি 2 মাসে সম্পূর্ণ করবো বলে জোর জবরদস্তি মানুষের ঘাড়ে এসআইআর চাপিয়ে দিয়ে মানুষ বেছে নেওয়া কে ভোট দেবে, আর ভোটাধিকার খর্ব করে, মৌলিক অধিকার খর্ব করে আমার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার যে নির্লজ্জ ষড়যন্ত্র এবং পরিকল্পনা, তার যোগ্য জবাব মানুষ আগামী দিন দেবে। কিন্তু বাংলাকে যেভাবে এরা হেনস্থা করেছে, আমার অনুরোধ থাকবে অন্ততপক্ষে এখানকার বিজেপির নেতা যারা আছে, যারা বাংলায় জন্মেছে, যারা দিল্লির তল্পিবাহক হিসেবে কাজ করছে, দিল্লির চাটুকারিতা না করে, কৃতদাসত্ব না করে, আর তল্পিবাহকতা না করে বাংলার ন্যূনতম সম্মান বোধ যদি তাদের থাকে, বাংলার প্রতি ন্যূনতম সম্মান বোধ বা বাংলার প্রতি ন্যূনতম বিবেকবোধ যদি তাদের থাকে, তাহলে অন্ততপক্ষে বাংলাকে বাংলাদেশের সাথে তুলনা করে বাংলাদেশি বলে আমাদের পুরো জাতিটাকে আখ্যায়িত করে 10 কোটি বঙ্গবাসীকে যারা অপমান করেছে, তারা কান ধরে মানুষের কাছে ক্ষমা চায়। 1 কোটি বাংলাদেশি নাকি পশ্চিমবঙ্গে ঢুকে গেছে, 1 কোটি রোহিঙ্গা ঢুকে গেছে, তাহলে কোথায় তারা? আমি তর্কের খাতিরে ধরে নিলাম বাংলায় বাংলাদেশিরা ঢুকেছে, তর্কের খাতিরে। তাহলে ভারতবর্ষের রাজধানী দিল্লিতে ব্লাস্ট হচ্ছে কি করে? পেহেলগামে জম্মু কাশ্মীর থেকে, বর্ডার থেকে সন্ত্রাসবাদীরা ঢুকছে কি করে? সেখানে তো তৃণমূল কংগ্রেস নেই। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী তো মমতা ব্যানার্জি নয়। জম্মু কাশ্মীরের পুলিশ তো তৃণমূল সরকার চালায় না। আজকে সেখানে ব্লাস্ট হওয়ার পরেও যার ব্যর্থতার কারণে সেখানে টেররিস্টরা ঢুকে দিনের বেলায় হত্যালীলা চালালো, সেই আইবি চিফকে 1 বছর এক্সটেনশন দেওয়া হলো কি কারণে? সেই আইবি চিফের ব্যর্থতার কারণে দিল্লিতে ব্লাস্ট হলো, সে এখনো তার নিজ পদে বহাল কি কারণে? এই উত্তরগুলো তো দিতে হবে। এই উত্তরগুলো আমরা পার্লামেন্টে করলে কোশ্চেন কোনোদিন আসে না, ওঠেই না। যারা বাংলাকে ছোট করতে চেয়েছে, যারা বাংলাকে খাটো করতে চেয়েছে, তারা নিজেই ছোট হবে। কবির কথায় বলি, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, হাউই কহিল মোর কি সাহস ভাই, তারকার গায়ে আমি দিয়ে আসি ঠাই। কবি কহে তারকারও লাগে না তো কিছু, সেই ঠাই ফিরিয়ে আসে তোরই পিছু পিছু। আকাশের দিকে তাকিয়ে থুতু ফেললে নিজের গায়ে পড়ে। বিজেপির নেতাদের উপলব্ধি করার সময় এসেছে। বাংলার মানুষের আপনারা পানীয় জল থেকে শুরু করে আবাস, রাস্তা, 100 দিনের কাজ, প্রায় 2 লক্ষ কোটি টাকার বকেয়া পাওনা, সব কিছু না পেরে মৌলিক অধিকারটাকেও কেড়ে নিতে চেয়েছে। মানুষ দেয়নি, রুখে দাঁড়িয়েছে। আমি স্যালুট জানাই বাংলার প্রত্যেকটা মানুষকে এবং তৃণমূল কংগ্রেসের প্রায় 80,000 BLA-2 যারা অক্লান্ত পরিশ্রম করে মানুষের এই অধিকার যাতে মানুষের হাতে থাকে সুনিশ্চিত করতে পেরেছে। এবং শহর এলাকায় যেখানে যেখানে নাম বাদ গেছে, ক্লেম অ্যান্ড অবজেকশন পিরিয়ডে যদি কোথাও কোনো নাম বাদ গিয়ে থাকে, আমরা ক্লেম ফাইল করব, অবজেকশনে হিয়ারিং হবে। সে যদি যোগ্য ভোটার হয়, 1000 চেষ্টা করেও তার নাম ভোটার লিস্ট থেকেও বাদ দিতে পারবে না। চক্রান্ত করে আটকানো যায় না। এই চক্রান্ত আগেও কাজ করেনি, আগামী দিনেও কাজ করবে। Atomic bill is about to pass in Lok Sabha. Already opposition walked out. I'll have to see. I cannot comment randomly without checking with my colleagues in the Lok Sabha. ठीक है? एसआईआर में बहुत सारे जो जेन्युइन वोटर है उनका भी नाम बात गया है। जी एसआईआर में जो जेन्युइन वोटर हाँ, एक आप देखेंगे कि हमारे डानकुनी में 18 नंबर वार्ड का एक काउंसिलर है, उसका नाम, उसको दिखा दिया है डेथ, उसको डेड कर दिया है। तो जिंदा आदमी को अगर डेड बना दिया है तो एसआईआर का क्या इंपॉर्टेंस है और क्या यूटिलिटी है, ये सब आपके सामने है। और जिस एसआईआर के आधार पे देश का प्रधानमंत्री, देश का गृह मंत्री, देश का सरकार और पूरा देश का कैबिनेट चुन के आया है, वो कह रहे हैं कि भाई आप इलीगल हो, हम लीगल है। भाई अगर वोटर्स इलीगल है तो प्राइम मिनिस्टर भी इलीगल है, अगर वोटर इलीगल है तो होम मिनिस्टर भी इलीगल है, अगर वोटर इलीगल है तो 543 MP भी इलीगल है। ये कैसे हो सकता है कि वोटर इलीगल है, आप लीगल है? 140 करोड़ जनता इलीगल है, लेकिन देश का प्रधानमंत्री लीगल है।
140 करोड़ जनता इलीगल है, लेकिन गृह मंत्री लीगल है। 140 करोड़ जनता इलीगल है, लेकिन देश का डिफेंस मिनिस्टर लीगल है। 140 करोड़ जनता इलीगल है, लेकिन देश का हेल्थ मिनिस्टर लीगल है। 140 करोड़ जनता इलीगल है, लेकिन देश का रेलवे मिनिस्टर लीगल है। भाई इसी जनता ने तो आपको बिठाया है। ये अगर इलीगल है तो आप भी इलीगल है। ये अगर वोटर लिस्ट साफ होगा तो आपका लोकसभा भी डिसॉल्व होना चाहिए। ये जनता कभी अकाउंटेबिलिटी पे नहीं मानता है। ये लोग कभी अकाउंटेबिलिटी, जनता अकाउंटेबिलिटी मांगता है और सरकार कभी अकाउंटेबिलिटी नहीं देना चाहता है। 140 करोड़ का देश में 10 साल पहले नोटबंदी किया, बोला 50 दिन में मैं कालाधन वापस लाऊंगा। आज 10 साल हो गया, 4000 दिन पार हो गया, कहाँ है कालाधन? पूछना चाहिए ना। तो आप ये देखिए, 140 करोड़ लोगों को लाइन में खड़ा कर दिया। बीजेपी के कोई नेता को आपने देखा लाइन में खड़े होते हुए? बीजेपी का कोई मंत्री को देखा आपने लाइन में खड़े होते हुए? भाई तो आज पुल टूट रहा है, कल ब्रिज टूट रहा है, कल ये टूट रहा है। 10 साल में बीजेपी का जितना भी पार्टी ऑफिस बना, किसी ने देखा बीजेपी का एक पार्टी ऑफिस टूटा है? बीजेपी के पार्टी ऑफिस नहीं टूटते, लेकिन पुल टूटते हैं, फ्लाईओवर टूटता है, रेल एक्सीडेंट होता है, रास्ते टूटते हैं। क्यों? 140 करोड़ लोग अपना फॉर्म भर के नाम उठाएगा, और जिस लोगों के वजह से हम चुन के आए हैं, और जो प्रधानमंत्री से लेके, गृह मंत्री से लेके, रक्षा मंत्री से लेके, हेल्थ मिनिस्टर से लेके, रेल मिनिस्टर से लेके, एग्रीकल्चर मिनिस्टर से लेके, जितने भी मिनिस्टर बने वो सब लीगल है। ये तो नहीं हो सकता। अगर जनता इलीगल है तो इस जनता ने जिसको चुना है वो भी इलीगल है। तो जनता को आपने गुमराह किया है, जनता आपको जवाब देगी, आप तैयार रहिए। ठीक है, थैंक ইউ। না আমি যতক্ষণ না কিছু দেখবো, আমি ফুটেজের বেসিসে আমি কোনো কথা বলতে পারবো না। যদি কোথাও কোনো ফুটেজ থাকে আপনারা রিলিজ করবেন, দেখাবেন, দলীয় তরফ থেকে আমরা ব্যবস্থা নেব। কারোর স্পেকুলেশনে আমি কোনো মন্তব্য করতে পারবো না। এই ইলেকশন কমিশন একটা করে হোয়াটসঅ্যাপ লিক করবে আর আপনারা তার বেসিসে আমাদেরকে প্রশ্ন করেন। আপনি ইলেকশন কমিশনকে বলুন যে অফিসিয়াল স্টেটমেন্ট, তার বেসিসে আমাকে প্রশ্ন করেন। কোন বিজেপির সাংসদ কোথায় একটা টুইট করে 5 সেকেন্ডের একটা ফুটেজ ছাড়ছে মুখ ঢাকা, তার বেসিসে আমি কোনো কথা বলতে পারবো না। পার্লামেন্টে না কম করে কিছু না হলেও 50 থেকে 100টা ক্যামেরা আছে। আপনি ফুটেজ রিলিজ করবেন, তারপর আমাকে প্রশ্ন করবেন, এবং দলীয় স্তরেও আমরা দরকার হলে সমাজ করে ব্যবস্থা। এরকম ঘটনা তৃণমূল কংগ্রেস এনকারেজ করে। আমরা পার্লামেন্টের যে গরিমা বা পার্লামেন্টের যে মর্যাদা, সেটাকে আমরা সবাই রেসপেক্ট করি। পার্লামেন্ট ধূমপান করার জায়গা নয়, অ্যাটলিস্ট হাউসের ভিতরে। ঠিক আছে।